তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কার্ভ ফিটিং। ঠিক আছে, কার্ভ ফিটিং আসলে কোথায় কাজে লাগে। সাপোজ ধরো আমি যদি বলি যে আমার এরকম কিছু ডেটা দেয়া আছে, এখানে যে ডট যেগুলো দেখতেছো সেগুলো এরকম কিছু যদি ডেটা দেয়া থাকে, এগুলো হচ্ছে তোমাদের ওই যে অ্যাপ্লাইড নিউমেরিক্যাল মেথডস উইথ ম্যাটল্যাব ফর ইঞ্জিনিয়ার্স এন্ড সায়েন্টিস্ট বাই স্টিভেন সি চাপড়া, এই বই থেকে জাস্ট দেখাইতেছে আর কি। ঠিক আছে, আচ্ছা, এইরকম ধরো যে ডট ডট যেরকম দেয়া আছে, এগুলো যদি তোমার ধরো যে এরকম কিছু তোমাকে বলে দিলো এরকম কিছু ডেটা তুমি পাইছো, এখন তোমার কাজ হচ্ছে যে এই ডেটাগুলা তুমি আগে থেকে হয়তো জানো যে তুমি যে এই যে ডাটাগুলো যেগুলো পাচ্ছ সেই ডাটাগুলো আসলে একটা লিনিয়ার একটা স্ট্রেট লাইন ফলো করে। ঠিক আছে, যদি তোমার আগে থেকে এরকম জানা থাকে যে একটা স্ট্রেট লাইন ফলো করে, এন্ড প্র্যাকটিক্যালি যখন তুমি কোনো এক্সপেরিমেন্ট করবা, বা ধরো যে তোমরা যখন ওই যে সার্কিট লেভেলের মধ্যে ভোল্টেজ দিয়ে যখন কারেন্ট মেজার করে রেজিস্ট্যান্স যখন বের করতে গেছো, তখন দেখবে যে এরকম রেজিস্ট্যান্সে ভোল্টেজ এবং কারেন্টের যে গ্রাফটা থাকে সেটা এরকম এরকম একটা স্ট্রেট লাইন থাকে। কিন্তু বাস্তবে কিন্তু এরকম স্ট্রেট লাইন পাওয়া যায় না। মানে যে ডট গুলা পাই সেই ডট গুলা কিন্তু একবারে পুরোপুরি একটা স্ট্রেট লাইন ফলো করে এরকম হয় না। তখন আমরা যেটা করি একটা অ্যাপ্রক্সিমেট একটা স্ট্রেট লাইন ধরি, যাতে ধরো যে মোটামুটি সবগুলো পয়েন্ট দিয়ে যায় অথবা সবগুলো পয়েন্টের কাছাকাছি পয়েন্ট দিয়ে যায়। তো যেই প্রসেসের মাধ্যমে আমরা ওই স্ট্রেট লাইনটাকে ড্র করি সেটা হচ্ছে কার্ভ ফিটিং। স্ট্রেট লাইন হইতে পারে, এটা অন্য কোনো কার্ভ হইতে পারে, যে কোনো কার্ভ হইতে পারে। ধরো যে তোমার যদি আগে থেকে জানা থাকে যে আমার যে ডাটাগুলো আমি পাচ্ছি সেই ডাটাগুলো হচ্ছে এরকম একটা লাইন ফলো করার কথা, একটা স্ট্রেট লাইন হইতে পারে, একটা পলিনোমিয়াল হইতে পারে, অথবা এক্সপোনেনশিয়াল গ্রাফ হইতে পারে, অথবা যে কোনো ধরনের গ্রাফ হইতে পারে, এইরকম প্যাটার্ন ফলো করার কথা, তখন আমরা যেই স্ট্রেট লাইনটাকে চুজ করি, ঠিক আছে, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ধরো যে y ইকুয়ালস টু mx প্লাস c। ঠিক আছে, যে y ইকুয়ালস টু হচ্ছে mx প্লাস c, সরি c। তাহলে এই m এর ভ্যালুটা কত হবে অথবা c এর ভ্যালুটা কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তো কোন m এর ভ্যালু এবং c এর ভ্যালু কত চুজ করলে আমাদের বেস্ট ফিটিংটা হবে, যে ডাটাগুলো পাচ্ছি সেই ডাটাগুলো হচ্ছে বেস্ট ফিটিংটা হবে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে তোমার কার্ভ ফিটিং। যদি এটা তোমার স্ট্রেট লাইন হয় তাহলে এরকম একটা স্ট্রেট লাইনের একটি ইকুয়েশন হবে, যদি পলিনোমিয়াল হয় তাহলে ধরো যে অন্যরকম হবে, যে y ইকুয়ালস টু হচ্ছে ধরো যে a0 প্লাস হচ্ছে a1 x ইনটু x প্লাস হচ্ছে a2 ইনটু x স্কয়ার, এরকম একটা গ্রাফ হবে। যদি এক্সপোনেনশিয়াল হয় তাহলে ধরো যে হচ্ছে a এক্সপোনেনশিয়াল bx, এরকম একটা গ্রাফ হবে। ঠিক আছে, তো যেই ধরনের গ্রাফই থাকুক না কেন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলোর জন্য হচ্ছে বেস্ট পসিবল ওই কার্ভটা আমি বের করব, সেটাকে বলা হচ্ছে আমাদের কার্ভ ফিটিং। ঠিক আছে, এন্ড কার্ভ ফিটিং করার যে আমি এই যে একটাই হচ্ছে আমি কোন কোন অ্যালগোরিদম বা কোন প্রসেস অ্যাপ্লাই করে আমি ধরো যে আমি যদি স্ট্রেট লাইনের কথা চিন্তা করি, ধরো যে এই m এর ভ্যালু অথবা c এর ভ্যালুটা বের করব, কোন প্রসেসটা অ্যাপ্লাই করে যে আমি বলতেছি যে সবচেয়ে বেস্ট ফিটিং হবে, তাহলে বেস্ট ফিটিং এর প্রসিডিউরটা আসলে কি হবে সেটাই দেখবে যে বইয়ের মধ্যে এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে। সেটা হচ্ছে যদি আমি ধরি যে আমার এই ডাটাগুলো দেয়া আছে, এই যে ডাটা পয়েন্ট গুলো দেয়া আছে, ঠিক আছে, এখন আমি এমন একটা স্ট্রেট লাইন চুজ করলাম, আমি বলতেছি যে এই লাইনের ইকুয়েশন হচ্ছে ধরো যে এই লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু হচ্ছে mx প্লাস c। আর আমার এই যে ডাটাগুলো দেয়া আছে, সাপোজ ধরো যে এই ডাটাগুলো হচ্ছে ধরো যে x1 পয়েন্টে ভ্যালু হচ্ছে y1, x2 পয়েন্টে ভ্যালু হচ্ছে y2, xi পয়েন্টে ভ্যালু হচ্ছে yi, জাস্ট একটা ইন জেনারেল একটা আইডিয়া দিলাম আর কি। ঠিক আছে, এখন আমি যে মেজার করব যে আসলে আমাদের অ্যাকচুয়াল ডেটা থেকে আমাদের কার্ভের যে ডিসটেন্স আছে সেই ডিসটেন্সটা মানে বা বেস্ট ফিটিংটা আমি কিভাবে ইয়ে করবো। একটা ওয়ে হচ্ছে আমি যদি শুধুমাত্র ডিফারেন্সটুকু নেই, সাপোজ ধরো আমি বললাম যে y মাইনাস yi, মানে আমি ধরো যে এই অ্যাটেন্ডেন্সের কি নতুন কোনো লিংক দিয়েছেন? না তো, স্যার ওইটাতে স্যার রেসপন্স নিচ্ছে না দেখাচ্ছে। কেন নিবে না? স্যার বলতেছে ইউ হ্যাভ অলরেডি রেসপন্ডেড, মানে এরকম বলতেছে। স্যার চ্যাট বক্সেরটা কাজ করতেছে, চাইলে এটা ইউজ করতে পারে। চ্যাট বক্সেরটা মানে? ও আচ্ছা, অ্যাটেন্ডেন্সের লিংক। হ্যাঁ স্যার। অ্যাটেন্ডেন্সের লিংক তো
যদি দিয়ে দাও তাহলে কেন ইয়া করবে? না স্যার, এখনো দেইনি আমি, মানে আমি এখন মাত্র এন্টার করতে গেছি, তো হুম। বলতেছে যে অলরেডি রেসপন্ড করে ফেলছো, আর দেওয়া যাবে না এরকম বলতেছে। তুমি আবার একটু রিফ্রেশ দিয়ে এরকম করার চেষ্টা করতে, তাহলে হইতে পারে। আচ্ছা স্যার, ফুয়াদ, এটা অন্য ব্রাউজারে গিয়ে লিংকটা কপি করে দেখ হবে। আচ্ছা, তো একটা ওয়ে হচ্ছে যে আমি এই প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি ডিফারেন্স গুলো নেই, ঠিক আছে, এটা বলছিলাম যে সাপোজ ধরো যে আমি বলতেছি যে আমাদের এই যে প্রত্যেকটা ডেটা পয়েন্ট গুলো আছে, ধরো যে এক্স আই পয়েন্টে আমাদের নোন ভ্যালু গুলো হচ্ছে ওয়াই আই। এখন আমরা একটা কার ফিটিং করলাম যেটা হচ্ছে ধরো যে এম এক্স প্লাস এরকম টাইপের আর কি, ঠিক আছে। এখন আমি জানতে চাচ্ছি যে প্রত্যেকটা এক্স আই পয়েন্টে আমাদের এই ওয়াই এর ভ্যালুটা কত আসে। আমি ইকুয়েশনের মধ্যে এইখানে এই ইকুয়েশনের মধ্যে এক্স আই বসাইতে পারবো না। এক্স আই বসালে আমি যেই ইকুয়েশন থেকে, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে ওয়াই এর ভ্যালু পাবো, আর আমাদের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে ওয়াই সাব আই, ঠিক আছে। তো এই দুইটা পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স যেটা আছে, আমি যদি বলি এই ডিফারেন্সটুকু মিনিমাইজ, সবচেয়ে মিনিমাম হইতে হবে, তাহলে কি এইটা দিয়ে কি সবচেয়ে বেস্ট পসিবল আমাদের কার্ভটা আনা সম্ভব কিনা। এখানে দেখো যদি এরকম হয় তাহলে যেটা হবে যে সাপোজ ধরো যে এই ডাটার জন্য ধরো তুমি স্ট্রেট লাইনের ভ্যালুটা পাচ্ছ হচ্ছে বেশি, আর এমনি অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে কম, তাহলে তুমি স্ট্রেট লাইন থেকে এটা মাইনাস করলে হচ্ছে পজিটিভ একটা এরর পাবা, ঠিক আছে। এটার জন্য কি হবে, তোমার এই এই পয়েন্টে স্ট্রেট লাইনের যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল ভ্যালু থেকে আবার কম, তখন সেই ক্ষেত্রে আমাদের এররটা হচ্ছে নেগেটিভ হবে আর কি। এই ক্ষেত্রে আবার এররটা হচ্ছে তোমার পজিটিভ হবে। এই স্যার ক্ষেত্রে এরর নেগেটিভ কেন স্যার? আমি উপরে পজিটিভ ধরে আমরা কাউন্ট করি না। আমরা নিতেছি হচ্ছে, দেখো আমরা নিতেছি হচ্ছে ওয়াই মাইনাস এই যে একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু থেকে, ডেটা ভ্যালু থেকে স্ট্রেট আচ্ছা লাইনের ভ্যালুটা সুপার মাইনাস ভ্যালু। করতেছি। এই জন্য হচ্ছে এখানে ধরো যে নেগেটিভ আসবে, এখানে আবার হচ্ছে পজিটিভ আসবে। এটাকে বলে তোমার হচ্ছে রেসিডুয়াল বলে। আমি বলি যে টার্মটা যে এই যে এরর যেটা পাচ্ছি সেটাকে বলে হচ্ছে তোমার রেসিডুয়াল বলে, এটাকে রেসিডুয়াল বলে। মানে অ্যাকচুয়াল ভ্যালু থেকে আমাদের যে স্ট্রেট লাইনের যে ভ্যালু সেটা ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে রেসিডুয়াল। আচ্ছা, এখন দেখো যে আমি যদি শুধুমাত্র এইভাবেই করি যে অ্যাকচুয়াল ভ্যালু থেকে আমি স্ট্রেট লাইনের ভ্যালু বা ইকুয়েশন ফিট করে যে ভ্যালুটা পাবো সেটাকে মাইনাস করে দিব, তাহলে একটা সমস্যা হচ্ছে যে অনেক সময় দেখা যাবে যে স্ট্রেট লাইনটা ধরো যে মাঝখান দিয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারলাম। এখন আমি যদি সবগুলা এরর যদি যোগ করি, আমার কাজ হচ্ছে টোটাল এররটা যাতে সবচেয়ে মিনিমাইজ হয়, বা সব টোটাল রেসিডুয়াল ভ্যালুটা যাতে মিনিমাইজ হয়, সেটা করলে আমি বেস্ট মানে কার্ভটা পাবো আর কি। তাহলে এই ক্ষেত্রে আমি যদি শুধুমাত্র ওই ডেটা ভ্যালু থেকে ওই কার্ভের ভ্যালু গুলো যদি মাইনাস করি, শুধু যদি মাইনাস করি, তাহলে যেটা হবে যে অনেক সময় দেখা যাবে যে একটা ডেটার জন্য যদি পজিটিভ রেসিডুয়াল পাওয়া যায়, আরেকটি ভ্যালুর জন্য হচ্ছে নেগেটিভ রেসিডুয়াল পাবো আর কি হয়তো। তাহলে দেখা যাবে দুটো যোগ করলে একটা একটা কাটাকাটি গিয়ে দেখা যাবে টোটাল ইরোটা দেখা যাবে জিরো চলে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা বেস্ট ফিটিং কার্ভ হবে না। বুঝতে পারছি? তাহলে হচ্ছে আমরা এইভাবে করে শুধুমাত্র হচ্ছে এটা থেকে এটা মাইনাস করে আমি বেস্ট কার্ভটা পাবো না আর কি, এটা পসিবল হবে না। বুঝে গেছে? আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে দেখো এখানে আছে, প্রথমে যেটা আছে লিনিয়ার রিগ্রেশন, যেটা মানে প্রথমে লিনিয়ার কার্ভ দিয়ে করতেছে। এখানে অনেকগুলা আলাদা আলাদা এক্সপ্লেনেশন দিছে, এগুলা পারলে পড়বা, না পারলে কোনো সমস্যা নেই। হয়ে গেল। এই যে এটা এখানে দেখো যে ধরো যে আমাদের ডাটা পয়েন্ট গুলো হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের ভ্যালু গুলো স্ট্রেট লাইনটা হচ্ছে এরকম ভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যদি এরকম ভাবে একটা স্ট্রেট লাইন করি,
এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে যদি এটাকে কার্ভ ফিটিং করার চেষ্টা করি, তাহলে এরর যেটা পাবো আমি যদি শুধুমাত্র হচ্ছে এই ডেটা ভ্যালু থেকে স্ট্রেট লাইনের ভ্যালুগুলো যদি মাইনাস করি, তাহলে এখানে দেখবা যে হচ্ছে পজিটিভ ভ্যালু পাবো আর এখানে হচ্ছে নেগেটিভ ভ্যালু পাবো। দুটো এরর যোগ করলে দেখা যাবে এররটা হচ্ছে 0 হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা আমাদের মানে পারফেক্ট কার্ভ না। পারফেক্ট কার্ভ হবে তোমার এইটা হবে আর কি। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি শুধুমাত্র ধরো যে ভ্যালুগুলো একটা থেকে আরেকটা মাইনাস করে দিলে হবে না আর কি। আরেকটা ওয়ে হচ্ছে এই যে এটা, ধরো আমাদের এরকম টোটাল হচ্ছে 4টা ডাটা পয়েন্ট দেয়া আছে। ঠিক আছে, টোটাল 4টা ডাটা পয়েন্ট যদি দেয়া থাকে, তো সেই ক্ষেত্রে এটা যেটা বলে, এখানে দেখো, এই যে দেখো, ধরো আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে এরকম, y ইকুয়ালস হচ্ছে a0 প্লাস হচ্ছে a1x প্লাস হচ্ছে e হচ্ছে আমাদের রেসিডুয়াল যেটা। ঠিক আছে, তো x এর যে ভ্যালুগুলো থাকবে, x এর ভ্যালুগুলো এই ইকুয়েশনের মধ্যে প্লট করে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের, ধরো যে আমি স্ট্রেট লাইন থেকে যে ভ্যালুটা পাবো সেটা, আর অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে ধরো যেরকম, এই দুইটা ভ্যালুর মধ্যে আমাদের যে ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের রেসিডুয়াল ভ্যালু। তো এখন দেখো রেসিডুয়াল ভ্যালুর মধ্যে আমি যদি শুধুমাত্র ইয়া করি যে y থেকে স্ট্রেট লাইনের ভ্যালুগুলো যদি মাইনাস করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অনেক সময় দেখা যাবে যে একটার জন্য পজিটিভ ইরো পাবো, আরেকটার জন্য নেগেটিভ ইরো পাবো। তাহলে দুটো যোগ করলে দেখা যাবে টোটাল ইরর হচ্ছে 0 হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা বেস্ট কার্ভ হবে না। আরেকটা ওয়ে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি যে শুধুমাত্র হচ্ছে মানে এররটুকু নিব না, বা এররের অ্যাবসলিউট ভ্যালুটুকু নিব। ঠিক আছে, এরকম যদি হয়, এররের অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে ধরো যে y থেকে a0 প্লাস হচ্ছে a1 x, মানে এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। এটা যদি অ্যাকচুয়াল যে ডাটা পয়েন্ট থেকে যদি মাইনাস করি বা ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালুটা যদি নেই এবং এগুলোকে যদি সাম করি, তাহলে যেটা পাবো, ধরো যে তখন এরকম দুইটা কেস হবে যে এরকম 4টা ভ্যালু যদি দেয়া থাকে সাপোজ, তাহলে অ্যাকচুয়ালি আমাদের বেস্ট কার্ভটা কোন দিকে হওয়ার কথা? বেস্ট কার্ভটা হওয়ার কথা ছিল হচ্ছে মাঝখান দিয়ে, যাতে আমাদের ইরোটা হচ্ছে সবচেয়ে কম হয়। তো এই ক্ষেত্রে যেটা দেখা যাবে যে আমি যদি শুধুমাত্র এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে, ঠিক আছে, এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে যদি কার্ভ প্লট করি বা ফিটিং করি, তখন এটা দেখা যাবে যে এটার জন্য আমাদের 0 ইয়ার আসতেছে, এটার জন্য তোমার 0 ইয়ার এরর আসবে, এটার জন্য একটা পজিটিভ ভ্যালু পাবো, এটার জন্য একটা পজিটিভ ভ্যালু পাবো। ঠিক আছে, এই দুটোর জন্য 0 আসতেছে, কিন্তু এই দুটোর জন্য ধরো যে পজিটিভ ভ্যালু আসতেছে, তখন দেখা যাবে আলটিমেটলি হয়তো মিনিমাম হবে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি কার্ভটা হবে মাঝখান দিয়ে যাবে আর কি। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আরেকটা ওয়ে হচ্ছে এরকম, যে এমন এক সময় থাকতে পারে ধরো যে তোমার অনেকগুলা মানে ডেটা পয়েন্ট ধরো যে একটা স্ট্রেট লাইনে ফলো করতেছে, শুধুমাত্র হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে মানে হয়তো এররের কারণে অথবা অন্য কোনো কারণে হচ্ছে অন্য দিকে চলে গেছে আর কি। এটা অনেক সময় ধরো যাক অনেক কেসে হয়, ধরো যে আমি যে রেজিস্ট্যান্স মেজার করার ক্ষেত্রেই বলো, যে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা সাপোজ ধরো হচ্ছে 10 কিলো ওহম আসার কথা, 10 কিলো ওহম আসতে হলে আমাকে যে স্ট্রেট লাইনটা ফলো করার কথা, বেশিরভাগ ডাটা পয়েন্ট ধরো যে ওই স্ট্রেট লাইন বরাবরই আছে, শুধুমাত্র হচ্ছে কয়েকটা ডাটা পয়েন্ট হচ্ছে ওই স্ট্রেট লাইনের বাইরে আছে, সেটা সেই ক্ষেত্রে হইতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় যে আমি যদি মানে স্ট্রেট লাইন থেকে ধরো যে ইয়াটা বের করি, যদি শুধু যদি ইরর যেগুলো আছে, ইরর গুলো যদি জাস্ট মানে ইয়া নেই বা অ্যাবসলিউট ভ্যালু গুলো যদি অ্যাবসলিউট ভ্যালু গুলো নিয়ে না, ধরো যে এখানে তোমার সবগুলোর জন্য ইরর 0 হবে, কিন্তু এটার জন্য হচ্ছে তোমার একটু বেশি হবে আর কি। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল কার্ভটা আসলে যদি এরকমই হয় যে না ঠিক আছে আমি একবারে সবচেয়ে বেস্ট ফিটিং কার্ভটা ফিট করবো, তখন দেখা যাবে আসলে অ্যাকচুয়াল কার্ভটা ধরো যে এরকম একটা ভ্যালু হবে আর কি। ঠিক আছে, ডট ডট যেটা দেয়া আছে আর কি। আচ্ছা, মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন ইররটুকু বের করবো, এরকম ইররটুকু, আসলে স্যার এর পরিমাণ স্যার সবগুলাতেই বেড়ে যায়। হ্যাঁ সবগুলোই বেড়ে যাবে। না, জিনিসটা হচ্ছে তোমার সবচেয়ে তোমার এরকম যদি থাকে যে কোন একটা ডেটা পয়েন্ট, সাপোজ ধরো যে এরকম যদি ডাটা পয়েন্ট তোমার কাছে দেয়া থাকে, তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারবো, সেটা হচ্ছে ধরো যে এই ডাটা পয়েন্টটা হয়তো হচ্ছে ভুল। হ্যাঁ স্যার। একটা জিনিস জানা ছিল, প্রথমে আমরা একটা পজিটিভ যেটা বুঝেছিলেন, ওইখানে তো লাইন সব থেকে, হ্যাঁ স্যার এর আগের পৃষ্ঠা পেজ আই থিঙ্ক, ওইখানের আচ্ছা, মধ্যে আমরা যে লাইন পয়েন্ট সবগুলো বেশি ছিল ওটা দিয়ে পাস করাইছি না, এখানে মাঝখান দিয়ে কেন পাস করাইলাম? আচ্ছা, মাঝখান স্যার। দিয়ে পাস করলাম, সেটা একটা ইয়ে হচ্ছে যে এটা আমি বলতেছি, দেখো যে ধরো যে এই যে 4টা ডাটা পয়েন্ট দেয়া আছে, এই জি 4টা স্যার। ডাটা পয়েন্ট যদি দেয়া থাকে, তুমি এমনিতে দেখেই বুঝতে পারবে যে আসলে অ্যাকচুয়াল কার্ভটা আসলে এইদিকেই যাওয়ারই কথা। ঠিক আছে, অ্যাকচুয়াল কার্ভটা এদিকে যাওয়ারই কথা, কিন্তু ধরো যে তোমার শুধুমাত্র তুমি যদি এরকম করো যে না, যে বেশি যে কার্ভ গুলা থাকবে
বা বেশি ডাটা পয়েন্ট গুলোতে যে স্ট্রেট লাইনটা যাবে সেটা আমি নিব। এবং ধরো যে এটার বাইরে যেগুলো থাকবে এগুলো ধরো যে এরর, এটা ধরো যে তোমার ব্যাপার। কিন্তু ধরো যে তোমাকে যদি কোনো মানে দেয়া থাকে যে না তোমার সবগুলা ডেটা পয়েন্ট ইউজ করেই তোমাকে একটা কার্ভ ফিটিং করতে হবে, তখন ম্যাক্সিমাম নাম্বার অফ পয়েন্ট দিয়ে তুমি একটা স্ট্রেট লাইন জাস্ট ফিট করে দিলে তাহলে কিন্তু ওটা হবে না আর কি। আমি বুঝতে পারছি? জি আমি স্যার। আবার বলি দাও। ধরো যে এই যে 4টা ডাটা পয়েন্ট দেয়া আছে, সাপোজ ধরো তুমি স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে বা এদিকে কারেন্ট ভোল্টেজের ইকুয়েশন থেকে এই যে 5টা ভ্যালু পাইলা, তো তুমি এটা দেখেই বুঝতে পারবে, মানে আমি অ্যাকচুয়াল রিয়েল সেন্সে বলতে পারি যে দেখেই বুঝতে পারবে আসলে স্ট্রেট লাইনটা এরকমই হওয়ার কথা বা রেজিস্ট্যান্সের কার্ভটা এরকমই হওয়ার কথা। এটা ধরো যে আমাদের ভুল আসছে রেজাল্ট। তোমাকে যদি বলে যান আমি যে এই যে 5টা ডাটা পয়েন্ট যেগুলো পাইছি সবগুলোই হচ্ছে সিগনিফিকেন্ট ভ্যালু, কোনো ভুল নাই, ঠিক আছে, তাহলে হচ্ছে তোমাকে এমন একটা কার্ভ ফিট করতে হবে যেটার জন্য হচ্ছে এররটা হচ্ছে মিনিমাম হবে। বুঝতে পারছি? আচ্ছা স্যার, এরর মিনিমামের জন্য আমরা পলিনোমিয়াল ইউজ করতে পারি, আমরা যেমন ল্যাগ্রেঞ্জ ইউজ করছিলাম ওই জিনিসটা এখানে ম্যাথডে ইউজ করতে পারবো না? মানে 5টা পয়েন্টই পাস করাইলাম। না না, তো এটা সেই হচ্ছে, ক্ষেত্রে তো মিনিমাম হয়ে যাবে এটার। এটা আমি বলি, তুমি যেটা বলতেছো ল্যাগ্রেঞ্জ ওটা হচ্ছে একটা পলিনোমিয়াল, সেটা হচ্ছে আমরা ইন্টারপোলেট করি, আচ্ছা ইন্টারপোলেশন। আর এটা হচ্ছে একটু ডিফারেন্ট। আমি বলি ইন্টারপোলেশন মানে কি, ধরো যে এরকম আইসে এইটা দিয়েও যাবে, আচ্ছা এই ডাটা পয়েন্ট গুলা দিয়েও যাবে। সেটা হচ্ছে আমাদের যে ডাটা পয়েন্ট গুলা থাকবে সবগুলা ডাটা পয়েন্টের জন্য এররটা 0 হবে। ধরো যে এই পয়েন্ট গুলো আমার জানা আছে, মাঝখানের পয়েন্টের ভ্যালুটা কত হবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি হচ্ছে ইন্টারপোলেশন দিয়ে, ঠিক আছে। আর জি স্যার। এইটা হচ্ছে তোমাকে ডাটা পয়েন্ট গুলো দেয়া থাকবে, এই সবগুলো ডাটা পয়েন্ট দিয়ে যায় এমন একটা কার্ভ ফিট করতে হবে যেটার জন্য হচ্ছে সবগুলো ডাটা পয়েন্টের জন্য এররটা মিনিমাম হবে। আচ্ছা স্যার বুঝছি। এরকম না যে এইগুলো এই পয়েন্ট গুলো দিয়ে যাবে, এটা নেসেসারি না। এই পয়েন্ট গুলো কার্ভ যাবে ফিটিং এরকম না। সবসময় স্ট্রেট লাইনে হয়, বুঝি নাই, সরি আমি মানে স্ট্রেট লাইনে হবে না সবসময় কার্ভ ফিটিং। না না স্ট্রেট লাইন, আমি এটা একটু আগে বললাম স্ট্রেট লাইনে হইতে পারে, এটা তোমার ইয়া অনুসারে আর কি, অ্যাপ্লিকেশন অনুসারে। তোমাকে যদি বলে যে আমাকে এই ডাটা পয়েন্ট গুলো দেয়া আছে, আমাকে একটা বেস্ট স্ট্রেট লাইন ফিট করতে হবে, তখন আমি স্ট্রেট লাইন ফিট করব। আর যদি বলে যে না এই ডাটা পয়েন্ট গুলো দেয়া আছে সেটার জন্য আমাকে একটা প্যারাবোলিক কার্ভ, ইকুয়েশন ফিট করতে হবে, তখন ওই প্যারাবোলিক ইকুয়েশন আমি ফিট করব, ওকে স্যার। ঠিক আছে। সেটা আমার আগে থেকে জানা থাকবে যে আমি কি করতে যাচ্ছি। হ্যাঁ আগে থেকে জানা থাকবে আর কি, অত জানা থাকবে, অথবা যদি তুমি যদি কোশ্চেনের কথা বলো তখন আগে থেকে ওইটা বলা থাকবে আর কি, এটাই। আচ্ছা, এই জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট ফিটিং যেটা সেটা হচ্ছে তোমার, আমি যে এই যে পয়েন্ট গুলা নিলাম, ধরো যে আমার যে ডাটা পয়েন্ট গুলা থাকবে এবং স্ট্রেট লাইন থেকে যে পয়েন্ট গুলা পাবো, প্রত্যেকটা ডাটা পয়েন্ট এখানে একটু দেখো যে একটু বুঝতে পারতেছো কিনা, সেটা হচ্ছে ওয়াই আই যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডাটা পয়েন্টের ভ্যালু। মানে এখানে খাতার মধ্যে দেখালে মানে ভালো হতো। তারপর ধরো যে এখানে তোমার এক্স আই এর কতগুলো ভ্যালু আছে এবং প্রত্যেকটা এক্স আই পয়েন্টে ধরো যে 0 পয়েন্ট হচ্ছে 0.5, তারপর হচ্ছে 1 এ হচ্ছে 1.5, 2 এ হচ্ছে 10, 3 এ হচ্ছে 15, এরকম কিছু কতগুলো ভ্যালু দেয়া আছে। তোমার কাজ হচ্ছে এইগুলা দিয়ে একটা স্ট্রেট লাইন ফিট করা। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমরা ধরে নিলাম, তারপর ধরো যে a0 প্লাস হচ্ছে a1 x, এরকম একটা স্ট্রেট লাইন ধরে নিলাম, ঠিক আছে। কারণ এই যে এক্স এর যে ভ্যালুগুলো আছে, আমি যদি এই প্রত্যেকটা এক্স এর ভ্যালু যদি এই যে এক্স আই বসাই, তাহলে আমি এখান থেকে একটা ভ্যালু পাবো, ঠিক আছে না। এটা তো হচ্ছে আমি স্ট্রেট লাইন থেকে পাবো। আর অ্যাকচুয়াল আমাদের ভ্যালুগুলো দেয়া আছে হচ্ছে এরকম ভাবে, ধরো যে ওয়াই আই, ওয়াই 1, ওয়াই 2 এরকম ভাবে দেয়া আছে, ঠিক আছে। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কতটুকু হবে, আমি স্ট্রেট লাইন থেকে যে ভ্যালুটা পাবো সেটা এবং অ্যাকচুয়াল যে ভ্যালু আছে সেটা ডিফারেন্সটা কতটুকু হবে, সেটা হচ্ছে তোমার ওয়াই আই মাইনাস হচ্ছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনের মধ্যে আমি এক্স আই বসাবো আর কি। বুঝতে পারছি? a1 xi, এটা হচ্ছে আমাদের ডিফারেন্স যেটা, বা এটাকে আমরা বলতে হচ্ছে রেসিডুয়াল বা কি বলো যেটাই বলো, ঠিক আছে। তো আমরা যেটা মানে সবচেয়ে কমন যেটা সেটা তো তোমার লিস্ট স্কয়ার, মানে লিস্ট স্কয়ার অ্যাপ্রক্সিমেশন বলে। তার মানে হচ্ছে আমাদের এই যে ইরর যেগুলো পাচ্ছি প্রত্যেকটা ইররকে আমি হচ্ছে স্কয়ার করে যোগ করব। ধরো আমি x1 পয়েন্টের জন্য এরকম একটা ইরর পাবো যে ei, x1 যদি আমি এখানে ইনপুট দেই তাহলে একটা রেসিডুয়াল পাবো হচ্ছে e1, x2 যদি ইনপুট দেই e2, x3 যদি ইনপুট দেই e3, এরকম করে প্রত্যেকটা ভ্যালু বা রেসিডুয়াল যেগুলো পাবো
সেইগুলাকে স্কোয়ার করে যোগ করে দিব আর কি। স্কোয়ার কেন করব? স্কোয়ার করলে যেটা হচ্ছে তোমার হচ্ছে এখানে মানে মানে এরর যেটা আসতেছে, ঠিক আছে, এরর যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার মানে একটা তো হচ্ছে তোমার পজিটিভ হবে, ঠিক আছে, আরেকটা হচ্ছে যে এই যে দেখো এখানে ইয়েটা লেখা আছে, একটা ছিল যে আমরা যদি অ্যাবসলিউট ভ্যালুটা যদি নেই, ঠিক আছে, যে আমাদের এরর গুলো যদি এরকম হয় যে একটা পজিটিভ আসছে একটা নেগেটিভ আসছে, আমি তারপর যদি সবগুলো এরর যদি যোগ করে দিই, তখন একটা ছিল যে অনেক সময় দেখা যাবে যে এরর থাকা অবস্থাতে এররটা জিরো হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ওয়ে ছিল যে যদি আমি এই যে একবার এররটা পজিটিভ হচ্ছে একবার এররটা যদি নেগেটিভ হয়, এরকম ভাবে যদি এটাকে যদি বাদ দিতে চাই সেটা হচ্ছে আমি এই কি বলে রেসিডুয়াল ভ্যালুটার অ্যাবসলিউট ভ্যালু গুলো নিব, তারপর হচ্ছে আমি যোগ করে দিব। তাহলে দেখা যাবে যে ওই জায়গায় সাইনের যে একটা ইয়া ছিল এটা হয়তো বাদ চলে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে যেটা হবে যে অনেক সময় যেটা দেখা যাবে যে এই যে ধরো যে চারটার জন্য, এই চারটার জন্য দেখা যাবে যে হয়তো দেখা যাবে স্ট্রেট লাইনটা এরকম একটা স্ট্রেট লাইন চলে আসবে যেটা ধরো যে দুইটা ভ্যালুকে ফিট করতেছে কিন্তু বাকি দুইটা ভ্যালুকে ফিট করতেছে না, ঠিক আছে, এটা ম্যাথমেটিক্যালি দেখানো যায় আর কি, ঠিক আছে। তো ওইটার বদলে আমি যদি এটা নেই যে ধরো যে এরর যেটা আছে এটাকে যদি প্রত্যেকটা এররকে স্কোয়ার করে তারপর যদি যোগ করি তখন দেখা যায় যে ওই জিনিসগুলো আর হয় না, এটাও হয় না, তখন ধরো যে এটাও হয় না। আচ্ছা স্যার, একটা কনফিউশন হচ্ছে, আমরা যদি এররকে স্কোয়ার করে দিই হ্যাঁ তাহলে এররটা যদি মানে পূর্ণ সংখ্যায় থাকে, পূর্ণ সংখ্যা বলতে আমি মানে দশমিকের আগে আছে আর কি, হ্যাঁ তো তখন তো এররটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ কিংবা বেড়ে যাবে। দশমিক হলে কমে যাচ্ছে হ্যাঁ অ্যাকচুয়াল এরর থেকে। হুম। সেটা একটা সমস্যা না? মানে এররটা এক সময় বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে অ্যাকচুয়াল এরর থেকে। না, আমার আমার এখানে কাজ হচ্ছে আমি এরোটাকে হচ্ছে মিনিমাইজ করে রাখবো, একবার এরোটাকে একবারে জিরো করে দিব আর কি, ঠিক আছে, যেটার জন্য এরোটা হচ্ছে সবচেয়ে মিনিমাম হবে সেটাই বের করবো আর কি। তো তুমি যেটা বলতেছো ঠিক আছে, যদি আমি ওই দশমিকের আগে যদি থাকে তখন এটাকে স্কোয়ার করলে বড় হয়ে যাচ্ছে, দশমিকের পরে যদি থাকে তাহলে এটা করে ছোট হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু আমি যদি সবগুলো যদি স্কোয়ার করে যোগ করে দিই তখন দেখা যাচ্ছে ওভারঅল যে ইরোটা পাবো সেই ইরোটাকে আমার কাছে হচ্ছে ওভারঅল ইরোটাকে হচ্ছে মিনিমাইজ করা, মানে এই সবগুলো এররের সামেশন যেটা আছে এই সবগুলো এরর সামেশনটাকে জিরো করা। স্যার পরম মানের কথা যেটা বললেন ওটাতে স্যার সমস্যা কি হবে? ওটাতে সমস্যা হবে, দেখা যাবে যে দুইটা তুমি যদি এরকম অ্যাবসলিউট ভ্যালু নিয়ে করো তাহলে দেখা যাবে জাস্ট দুইটা বা তিনটা ভ্যালুর মধ্যে দিয়ে সে এখন পুরোপুরি ভাবে পাস করতেছে কিন্তু বাকি ভ্যালুগুলোর মধ্যে দিয়ে সে পাস করতেছে না আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি আগে এটা দেখাই, ঠিক আছে, আমি আগে এটা দেখাই যে এই লিস্ট স্কোয়ার দিয়ে কিভাবে বের করে, ঠিক আছে। আমার কাজ হচ্ছে এখানে স্ট্রেট লাইন যদি হয় তাহলে হচ্ছে a0 এর ভ্যালু কত হবে, a1 এর ভ্যালুটা কত হবে, জাস্ট এই দুইটা ভ্যালু বের করা, ঠিক আছে। আমি এইটা দুইটা ভ্যালুটা বের করে দেখাই, তারপরে যদি একই প্রসিডিউর তুমি যদি এই অ্যাবসলিউট ভ্যালুর জন্য অ্যাপ্লাই করো তখনও তুমি a0 এবং a1 এর ভ্যালু পাবা, তখন দুইটার মধ্যে তুমি কম্পেয়ার করতে পারবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমি যদি লিস্ট স্কোয়ার অ্যাপ্রক্সিমেশন দিয়ে যদি করি তাহলে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডেটা ভ্যালু থেকে কার্ভ ফিটিং থেকে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাসটা করে তারপর হচ্ছে স্কোয়ার করতেছি। এখন আমার যদি n সংখ্যক ডাটা পয়েন্ট থাকে তাহলে প্রত্যেকটা ডাটা পয়েন্টের জন্য আমি যে এরর গুলো পাবো সেই এরর গুলো স্কোয়ার করতেছি, তারপর হচ্ছে সবগুলোকে যোগ করে দিতেছি আর কি, ঠিক আছে। এটাকে বলতেছে ধরো যে SR কিছু একটা নাম বললাম। এখন আমার কাজ হচ্ছে এমন ভাবে আমি a0 এবং a1 টা চুজ করব যেটার জন্য হচ্ছে আমাদের এই যে SR যেটা আছে সেটা যাতে সবচেয়ে মিনিমাম হয়, বুঝতে পারছি। এমন ভাবে a0 এবং a1 টা চুজ করব যাতে আমাদের এই যে SR এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যাতে মিনিমাম হয়। তাহলে কোনো কিছু যখন মিনিমাইজ অথবা ম্যাক্সিমাইজ করতে হয় তখন আমরা কি করি, ডেরিভেশন জিরো, কে তো স্যার y1 ডেরিভেশন ডেরিভেটিভ পার্ট বের করি আর কি। ডেরিভেশন জিরো। n থেকে 1 yi minus a0 minus a1 xi স্কয়ার, এরকম আর কি। কারণ আমার কাজ হচ্ছে এই SR এর ভ্যালুটা হচ্ছে জিরো করব, কার কার জন্য জিরো করব, a0 এবং a1 এর জন্য জিরো করব আর কি। তাহলে এই জন্য হচ্ছে যার জন্য আমি যেটাকে ভেরি করে বা যেটাকে চেঞ্জ করে আমি কোনো কিছু মিনিমাইজ অথবা ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে আমরা যখন ডেরিভেটিভ করি তখন হচ্ছে ওইটার পার্সপেক্টিভে আমি ডেরিভেটিভ করি আর কি। তাহলে এইটা করতে হবে যে এখানে DSR DA0 মানে a0 রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েশন করলে যাতে এটা
এটা যাতে 0 হয় বা মিনিমাইজ হয়। বুঝতে পারছি? কিন্তু এখানে যেহেতু ধরো যে a0 একটা ভেরিয়েবল থাকবে, a1 ও ভেরিয়েবল থাকবে, এখানে কিন্তু আমি যখন ডেরিভেটিভ করব তখন কিন্তু yi এবং xi সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পারছি? তাহলে দুটো ভেরিয়েবলের জন্য পার্শিয়াল করলে বেটার হতো না? হ্যাঁ, পার্শিয়াল করবো আর কি, যেহেতু দুইটা ভেরিয়েবল থাকবে আমি একবার a0 এর রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করে 0 করব, একবার হচ্ছে a1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করে 0 করব আর কি। এইজন্য হচ্ছে আমি এখানে শুধু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিলে হবে না, এখানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে আর কি। আচ্ছা, এখন এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? দেখো এখানে সামেশন আছে, তো আমরা সামেশন দিয়ে তো ডেরিভেটিভ কোনো সময় করি নাই, নাকি করছি? স্যার করে নিন স্যার। আচ্ছা, সামেশন দিয়ে যদি থাকে তখন আসলে কি হবে? দেখো এই জিনিসটা আসলে কি হবে, যে আমি যদি i equals to 1 নেই, i equals to 1 এর জন্য কি পাওয়া যাবে? y1 minus a0 minus a1 x1 স্কয়ার প্লাস প্লাস না করে মানে টিভি দেখতেছে। এরকম পাওয়া যাবে আর কি। আচ্ছা, এখন ধরো যে আমি এই ইকুয়েশন থেকে যদি আমি ডেরিভেটিভ করি তখন কি পাওয়া যাবে? তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে 2y1 minus a0 minus a1 x1, তারপরে আবার কি করতে হবে? a0 টাকে ডেরিভেটিভ করতে হবে কার রেসপেক্টে? a0 রেসপেক্টে। দেখো একটু ভালো মতো বুঝো আর কি। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি আসবে? সামনে একটা -1 আসবে, এটার সাথে -1 এর সামনে একটা মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক একই রকম ভাবে প্লাস এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে 2y2 minus a0 minus a1 x2, সামনে একটা -1 চলে যাবে। এরকম ভাবে প্রত্যেকটা সামনে দেখো -2y1 minus a0 minus a1 x1 এরকম ভাবে আসবে। এটার মধ্যে 2y2 minus a0 minus a1 x2 এরকম ভাবে আসবে। তো এটাকে এইভাবে বলা যায় যে সামেশনটাকে ঠিক রেখে তুমি জাস্ট এটাকে ডেরিভেটিভ করলা, তাহলে কত আসবে? 2yi minus a0 minus a1 xi, ঠিক আছে? আর সাথে একটা -1 থাকবে, বা তুমি বলতে পারো যে -2টাকে সামনে নিয়ে আসলাম। তো আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুটা যাতে কত হবে? মিনিমাম হবে কখন? এই রোটা মিনিমাম হবে কখন? যখন আমাদের ডেরিভেটিভের ভ্যালুটা হচ্ছে 0 হবে। ঠিক আছে? হ্যাঁ বুঝতে স্যার। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা থেকে আমি জাস্ট ধরো যে -2 আছে, তো বা -2 দিয়ে ডিভাইড করে দিলাম, একই হয়ে গেল, সমস্যা নেই। এখন যেটা করব সেটা হচ্ছে ধরো যে আমি আলাদা আলাদা ভাবে সাম গুলা করি। তাহলে সামেশন প্রত্যেকবার i equals to 0 1 থেকে n পর্যন্ত না লিখে আমি জাস্ট সামেশনই লিখলাম শুধু yi মাইনাস সামেশন a0 মাইনাস সামেশন a1 xi equals to হচ্ছে 0। তাহলে এটা কত পাবো? যে সামেশন yi মানে yi এর যে ভ্যালুগুলো থাকবে সবগুলো জাস্ট সাম করব আর কি, মাইনাস সামেশন। আচ্ছা, এই জায়গায় যে সামেশন করতেছি আমি কতবার করতেছি? n সংখ্যক, ঠিক আছে? তাহলে i equals to 1 থেকে n পর্যন্ত করতেছি। i equals to 1 থেকে n পর্যন্ত যদি একটা কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমি সাম করি তাহলে কত পাবো? স্যার যা এনি স্যার পাবো, I এরকম guess। হবে। ওইটা হ্যাঁ, যা ছিল তাই। যা ছিল তাই Into পাবো। n তারপর ধরো যে আমি 10 বার 2 যোগ করবো আর কি, n into n naught সংখ্যক ওইটা পাবো। n হবে n into a0 পাবো। হ্যাঁ, আচ্ছা, আর এই ক্ষেত্রে কত পাবো? কত হবে? স্যার xi তো ভেরিয়েবল, এটা তো স্যার xi ভেরিয়েবল আর a1 হচ্ছে তোমার constant। কনস্ট্যান্ট। তাহলে হচ্ছে a1 সামনে নিয়ে এসে জাস্ট xi টাকে সামনে করে নেব এরকম। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক একই রকম ভাবে এখানে হচ্ছে আমি a0 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, একই রকম ভাবে a1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করব। তাহলে এটা কত হবে তাহলে? একই রকম ভাবে এই ইকুয়েশনটাকে হচ্ছে a1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, তাহলে a1 ছাড়া বাকি সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তাহলে সামেশনের ভিতরে তাহলে প্রথমে যেটা এই টোটালটাকে আমি a1 স্কয়ার এরকম ভাবে ধরে নিলাম, তাহলে হচ্ছে 2yi মাইনাস হচ্ছে a0 মাইনাস a1 xi
টাইমস কত থাকবে, কত হবে? এক্সএম মাইনাস এক্স মাইনাস এক্স আই হবে। মাইনাস এক্স আচ্ছা, এটা ইকুয়াল টু কত হবে? আমাদের 0 হবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে মাইনাসটা তো ঝামেলা করে, তো তাহলে -2 আসবে। -2 থেকে ধরো যে ওইদিকে নিয়ে, যেহেতু এদিকে 0 আছে তাহলে কেটে দিলাম আর কি। আচ্ছা, তাহলে এখানে কতটুকু হচ্ছে? xi দিয়ে মাল্টিপ্লাই করে xi, এই দুইটাই কিন্তু আমাদের সামেশনের ভিতরে, একটু মনে রেখো, এই দুইটাই হচ্ছে আমাদের সামেশনের ভিতরে। তাহলে xi yi মাইনাস a0 xi মাইনাস a1 xi স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি যদি সামটাকে আলাদা আলাদা ভাবে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে যেটা হবে, প্রথমটার সাম xi yi মাইনাস a0 xi মাইনাস a1 xi স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। xi yi মাইনাস, এখানে কত হবে? a0 টা সামনে নিয়ে আসবো, xi মাইনাস a1 xi স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। আমরা দুইটা ইকুয়েশন পাইলাম। আগেরটা হচ্ছে এটা, এটা হচ্ছে ধরো যে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আমাদের কাজ হচ্ছে জাস্ট a0 এবং হচ্ছে a1 এই দুটো বের করা, ঠিক আছে? এই দুটো কিভাবে বের করব? এই দুটো ইকুয়েশন একটু দেখো যে এই ইকুয়েশনের মধ্যে কি আছে। আমি যদি কোনোভাবে এই দুটো ইকুয়েশন থেকে a1 এর টার্মটুকু বাদ দিতে পারি, ঠিক আছে, a1 এর টার্মটুকু যদি বাদ দিতে পারি অথবা a0 টার্মটুকু যদি বাদ দিতে পারি, তাহলে ওই এক্সপ্রেশনের মধ্যে শুধুমাত্র হচ্ছে a1 টা থাকবে। তাহলে এটা করা যায়। দেখো যে এই ইকুয়েশনের মধ্যে দেখো, এই যে সামেশন xi এর সাথে হচ্ছে a0 আছে, আর এই ইকুয়েশনের মধ্যে হচ্ছে n a0 আছে। তাহলে আমি এই টোটাল ইকুয়েশনটাকে যদি n দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে তো কোনো সমস্যা নেই, আছে? স্যার একটু কষ্ট করে বলেন। মানে ওই যে কি জানি বলে না, আমরা যখন দুইটা ইকুয়েশন সলভ করতাম, ওই যে 5x অপনয়ন পদ্ধতি স্যার। অপনয়ন পদ্ধতি স্যার। আচ্ছা, অপনয়ন পদ্ধতি যেটাই হোক, মানে তারপরে ধরো যে এখানে আছে ধরো যে 3x + 6y = সামথিং, তাহলে যেটা করি, এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তখন হচ্ছে মাইনাস গুলো দেখা যায় y গুলো কাটা যাবে আর কি, এরকম আর কি জিনিসটা। এখানে ধরো যে আমি a0 টাকে কাটতে চাচ্ছি, তাহলে যেটা হবে, ধরো যে এখানে a0 এর সাথে যেই কোএফিশিয়েন্ট থাকবে সেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম এখানে, আর এইখানে a0 এর সাথে যেটা ছিল সেটা দিয়ে হচ্ছে এখানে মাল্টিপ্লাই করে দিলাম। এখানে a0 এর সাথে কি ছিল? সামেশন xi, ঠিক আছে? তাহলে এটা তার একটা বিষয় স্যার, এখানে যখন আমরা সামেশন অফ a0 xi নিয়েছিলাম স্যার, a0 যখন বাইরে নিয়েছিলাম স্যার, এটা তো স্যার লিমিটটা i 1 থেকে n পর্যন্ত স্যার a0 এর মধ্যে ছিল, xi এর মধ্যে ছিল গুণাকারে। এটা হ্যাঁ স্যার, ওইটা নেওয়ার সময় এবং স্যার পরেরটা নেওয়ার সময় তো আমরা স্যার a1 যেরকম স্যার বাইরে আনছি স্যার, ওই ক্ষেত্রে তো স্যার ওইখানে n থাকার কথা। ওইখানে n থাকার কথা স্যার এই ধরেন 1 নাম্বার ইকুয়েশনে যে লাস্টের যে পার্টটা হুম, a1 হুম, xi, হ্যাঁ, সেটা যখন স্যার আমরা বাইরে নিয়ে আসছি a1 যেটা, আচ্ছা, ওই ক্ষেত্রে তো স্যার আগেরটা নেওয়ার সময় স্যার আমরা n সংখ্যক নিলাম স্যার, পরেরটাই তো আমরা n সংখ্যক নিলাম। তো এখানে কনস্ট্যান্ট। আচ্ছা, এটা দেখো যে ai = 1 থেকে n পর্যন্ত, বা ধরো যে 10 পর্যন্ত আমি 2 যোগ করলাম, তাহলে কত হবে? মানে 10 বার 2 2 যোগ হবে। করলাম, তাহলে 2 * 10/2 যোগ করতে হবে। 10 হবে। আচ্ছা, আরেকটা দেখো, ধরো যে i = 1 থেকে 10 পর্যন্ত 2x যোগ করলাম, তাহলে কত হবে? তাহলে দেখো 2x হচ্ছে আমি 20x 10 বার তাহলে কত হবে? 10 বার 2x হবে না? তাহলে 10 * 2x 2x হবে। তাহলে দেখো 2 * 10x এরকম হচ্ছে আর কি, বুঝতে পারছি? তাহলে 2 টা কিন্তু সামনে চলে আসতেছে, সামনে চলে এসে জাস্ট 2x টাকে আমি 10 পর্যন্ত যোগ করতেছি, তাহলে হবে। স্যার ওই ক্ষেত্রে তো a1 টা কনস্ট্যান্ট ছিল না স্যার প্রথম ক্ষেত্রে? হ্যাঁ, এটা ধরো যে এই যে a0 টা, এটা হচ্ছে তোমার a0, এটা হচ্ছে a0। তাহলে a0 যদি শুধুমাত্র তুমি যদি a0 যদি যোগ করো, তাহলে হচ্ছে n * a0 হবে। আর যদি a0 এর সাথে অন্য কিছু থাকে, তাহলে a0 টাকে সামনে এসে জাস্ট ওইটাকে জাস্ট যোগ করে দিবা। আচ্ছা স্যার। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানকার a0 এর সাথে যে কোএফিশিয়েন্টটা ছিল সামেশন xi দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিব আর কি। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? সামেশন xi ইনটু হচ্ছে সামেশন yi। সামেশন xi বলতে আমাদের যে ডাটা পয়েন্ট গুলো থাকবে সবগুলোকে যোগ করব, যেটা সামেশন yi বলতে
আমাদের যে y এর যে ভ্যালুগুলো আছে সবগুলোকে যোগ করবো, এই যোগফলটা হচ্ছে এটা স্যার মাইনাস 2 নাম্বার ইকুয়েশনে স্যার একটা সমস্যা হয়েছে স্যার। বলো। স্যার 2 নাম্বার ইকুয়েশন লাস্ট পার্টে স্যার আমরা ওই যে n তো স্যার আগে ছিল না স্যার, হ্যাঁ এটা স্যার পরে গুণ করছি স্যার। ওই প্রথমে তো স্যার ai তো এখানে স্যার মানে কনস্ট্যান্ট ছিল স্যার, এখানে তো স্যার n গুণ হবে না আগে থেকে একটা? কোনটা? স্যার 2 নাম্বার ইকুয়েশনের লাস্ট পার্টটা হ্যাঁ ai যখন বের করে আনছিলাম স্যার, এখানে স্যার nai আগে থেকে হবে না একটা? আমি তো এটাই বুঝালাম তোমারে, শুধু যদি আমি একটা কনস্ট্যান্ট কে যদি যোগ করি i ইকুয়ালস টু n থেকে 1 থেকে n পর্যন্ত, তাহলে কত পাবো? n a 0 পাবো না? হ্যাঁ স্যার, n এটার সাথে যদি x থাকে তাহলে কত পাবো? n a not x। n n or x পাবো? a নট তারপর সামেশন অফ এক্স। a নট তারপর যে সামেশন অফ x যেটা আছে, মানে x কে তুমি এখন যোগ করে তুমি যেটাই পাবা আর কি, বুঝতে পারছি? স্যার এরকম হলে প্রথম ইকুয়েশনের লাস্টের মধ্যে a1 এর সাথে একটা n হওয়ার কথা ছিল না? আমরা যদি প্রথম হ্যাঁ ওটাই তো, এখানে আমি যেরকম ভাবে এই যে a1 টাকে বের করে নিয়ে আসছি, শুধুমাত্র হচ্ছে xi থেকে জাস্ট যোগ করতেছি, ঠিক একই রকম তো এখানে হচ্ছে a1 টা হচ্ছে কনস্ট্যান্ট থেকে সামনে বের করে নিয়ে আসলাম, বের করে নিয়ে এসে শুধুমাত্র হচ্ছে সামেশন অফ xi স্কয়ার থাকতেছে। স্যার সেকেন্ড টার্মের ক্ষেত্রে স্যার a1 তো স্যার ওটা ভেরিয়েবল ছিল না? a1 এখানে স্যার প্রথমটা তো স্যার a1 স্যার কনস্ট্যান্ট স্যার, দ্বিতীয় ক্ষেত্রে তো স্যার a1 ভেরিয়েবল ছিল। আচ্ছা তো গুলায় ফেলতেছো তুমি। আমি যখন ডেরিভেটিভ করতেছি হচ্ছে এই এক্সপ্রেশনটাকে a0 রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি, একটু মনে রাখো, মাথা ক্লিয়ার রাখো। a0 রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি তখন হচ্ছে yi a1 xi সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট, a0 টা হচ্ছে ভেরিয়েবল, হ্যাঁ স্যার, এটা ডেরিভেটিভ করে দিলাম, ওটার কাজ শেষ। এখন আমি যখন সামেশন করতেছি i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত সামেশন করতেছি, তো i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত কি a1 টা কি চেঞ্জ হচ্ছে বা a0 টা কি চেঞ্জ হচ্ছে? না স্যার, স্যার চেঞ্জ বুঝতে হচ্ছে না, পারছেন? চেঞ্জ হচ্ছে কোনটা? xi এবং yi, ঠিক আছে? এই জন্য হচ্ছে a0 টাকে আমি বাইর করে নিয়ে আসছি, এখানে হচ্ছে a0 এর বদলে হচ্ছে n a0 লিখছি, বুঝে গেছে? হ্যাঁ স্যার, আচ্ছা মানে স্যার পরবর্তীতে অংশতে স্যার a0 আর a1 হ্যাঁ সবগুলোই হ্যাঁ, কনস্ট্যান্ট। এখানে একই রকম, এখানে যখন আমি ডেরিভেটিভ করতেছি তখন হচ্ছে a1 টা হচ্ছে ভেরিয়েবল ছিল, বাকি সবই কনস্ট্যান্ট ছিল। এরপরে যখন আমি সামেশন করতেছি, সামগুলো হচ্ছে তোমার i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত আর কি, i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত a0 চেঞ্জ হচ্ছে না, a1 ও চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে xi এবং yi। এই জন্য হচ্ছে আমি যখন সাম করতেছি তখন হচ্ছে ওই a1 টাকে বের করে নিয়ে আসছে, ধরো যেখানে হচ্ছে a0 টাকে বের করে নিয়ে আসছে, এরকম, বুঝে গেছে? হ্যাঁ স্যার, আচ্ছা সরি, রেগে গেছিলাম। আচ্ছা দেখ, তো এখানে হচ্ছে সামেশন xi দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে xi দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে এখানে হচ্ছে n a0 সামেশন xi, এখানে কত হবে? a1 সামেশন xi ইনটু হচ্ছে সামেশন xi, তাহলে হচ্ছে সামেশন xi হোল স্কয়ার ইকুয়ালস টু 0 হবে। এখানে একটা জিনিস দেখো, সামেশন xi হোল স্কয়ার এক কথা, আর সামেশন xi স্কয়ার কিন্তু আরেক কথা, বুঝে গেছে? হ্যাঁ স্যার, সামেশন xi হোল স্কয়ার মানে কি, আমি ধরো যে এই যে xi এর যে ভ্যালুগুলো আছে সবগুলোকে যোগ করব, যোগ করে স্কয়ার করে দেব, পরে স্কয়ার। আর এখানে হচ্ছে প্রথমেই স্কয়ার করব তারপরে যোগ করব, দুটো আলাদা, বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা এখন দেখো যে একটু হিজিবিজি হয়ে গেছে, এই ইকুয়েশন থেকে জাস্ট এটা মাইনাস করে দিলে কি হবে? দেখো যে এইটা মাঝখানে টার্মটা স্যার বাদ যাবে স্যার। আর এটা কাটা যাবে আর কি, কাটা গিয়ে ধরো যে a1 এর একটা ভ্যালু পাবা আর কি, সাপোজ a1 এর একটা ভ্যালু পাবা, a0 এর একটা ভ্যালু পাবা, আমি জাস্ট বই থেকে ভ্যালুগুলো বলে দেই, এমনি খাতার মধ্যে ইয়ে হয়ে গেছে। এই যে a1 এর ভ্যালুটা হচ্ছে দেখতে এরকম হবে, n সামেশন হচ্ছে xi ইনটু হচ্ছে yi মাইনাস সামেশন xi ইনটু হচ্ছে সামেশন yi, এই দুটো কিন্তু আলাদা, দেখো একটা হচ্ছে সামেশন xi yi এক কথা, আর সামেশন xi ইনটু হচ্ছে সামেশন yi এটা কিন্তু আলাদা কথা। এখানে যেটা করতে প্রথমে হচ্ছে আমি x এবং y এর ভ্যালুগুলো হচ্ছে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করার পরে ওই এই যে প্রোডাক্ট যেগুলো পাবো সেইগুলোকে আমি যোগ করতেছি, আর এখানে হচ্ছে প্রথমে x এর ভ্যালুগুলোকে সবগুলোকে যোগ করব আর y এর ভ্যালুগুলোকে সবগুলোকে যোগ করব, তখন হচ্ছে ওই যোগফল দুটাকে গুণ করব, বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা তখন হচ্ছে আমি a1 টা এরকম ভাবে পেয়ে যাবো, আর a0 টা হচ্ছে এরকম ভাবে পাবো আর কি, সামেশন যেটা a0 টা হচ্ছে আসলে মানে এই যে এখানে দেখো y বার দিয়ে দিছে, আর এখানে হচ্ছে a1 x বার দিয়ে দিছে, এভারেজ। এটা আসলে বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে মানে কি বলবো,
এখানে লিখছে মিনস অফ ওয়াই এক্স। মিন আর কি, মিন বলতে মিন তুমি যদি এমনিতে লেখো তাহলে ওই ওয়াই বার বলতে আসলে যেটা বোঝায় সামেশন ওয়াই আই ডিভাইড বাই হচ্ছে এন, আর এক্স বার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সামেশন এক্স আই, সবগুলো এক্স যোগ করব, যোগ করে হচ্ছে টোটাল নাম্বার অফ এক্স দিয়ে ডিভাইড করে দিব, এটা হচ্ছে এক্স বার। তাহলে এ জিরো যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কত, ওয়াই বার প্লাস হচ্ছে এ ওয়ান এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আবার এক্স বার দিয়ে মাল্টিপ্লাই করে দিব। এই এখন দেখো প্রবলেম গুলো কেমন থাকতে পারে। সাপোজ ধরো যে তোমাকে বললো যে এই যে এক্স আই এর এই ভ্যালু গুলোর জন্য আমি ওয়াই আই এর এই ভ্যালু গুলো আমি পাচ্ছি। তোমার কাজ হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন ফিট করা যেটার জন্য হচ্ছে এররটা হচ্ছে লিস্ট স্কয়ার, এররটা হচ্ছে সবচেয়ে মিনিমাইজ হবে। বুঝতে পারছি? তাহলে জাস্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে জাস্ট এ জিরোটা বের করা আর হচ্ছে এ ওয়ানটা বের করা। বুঝে গেছে? এই যে ফর্মুলা যেটা আছে, ফর্মুলা দেখতে পাচ্ছি একটু কঠিন আর কি ফর্মুলা, হ্যাঁ মনে রাখা একটু কঠিন, একটু যদি ভেজাল হয়ে যায় তখন দেখা যাবে যে এর উত্তরগুলা ঠিকঠাক মতো থাকবে না। আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করো যে আমরা তো এটা তো বললাম হচ্ছে আমি খাতায় কলমে করলাম, আমি যদি ধরো যে কোড করে বা নিউমেরিক্যালি যদি অ্যাকচুয়ালি যখন করতে যাই তখন আসলে কি করব? ম্যাটল্যাবের মধ্যে দেখবা যে এখানে হয়ে গেল ম্যাটল্যাবের মধ্যে দেখবা যে সামেশন একটা আছে স্যার, ওটা ইউজ করব। না সামেশন না, ওখানে দেখবা যে যে যদি কেউ মোটামুটি নতুন ভার্সন ইউজ করে তাহলে দেখবা যে অ্যাপস এর মধ্যে কার্ভ ফিটিং একটা টুল আছে। হয়ে গেল। আচ্ছা কার্ভ ফিটিং টুলগুলো যদি ধরো যে তুমি এক্স এর ডাটাগুলো যদি অ্যাভেলেবল থাকে ওয়ার্কস্পেসের মধ্যে এবং ওয়াই এর ডাটাগুলো যদি অ্যাভেলেবল থাকে ওয়ার্কস্পেসের মধ্যে, তখন তুমি এখানে এই যে লিনিয়ার মেথড দিয়ে একটা কার্ভ ফিটিং করতে পারবা। সে যে আসলে যেটা করবে এই যে এক্স এবং ওয়াই এর যে ডাটাগুলো দেয়া থাকবে সেই ডাটাগুলো থেকে জাস্ট এ জিরোটা বের করবে এবং এ ওয়ানটা বের করবে। এ জিরো এবং এ ওয়ান বের করতে পারলে তুমি জাস্ট যে কোনো ভ্যালুর জন্য তুমি ওই স্ট্রেট লাইনটাকে প্লট করতে পারবা। বুঝে গেছে? তাহলে কিভাবে করব? স্যার একের করে দিলে ভালো হচ্ছে আমাদের একটু। হ্যাঁ স্যার একটু করে দেখাতেন স্যার, একটু করে দেখা, হ্যাঁ দেখাচ্ছি একটু ওয়েট করো। করবোটা কিভাবে? আমি আগে তো আছে আমার তো জানা লাগবে আমি আসলে কিভাবে করব। আমি যে ইকুয়েশন গুলো বের করছি দেখো, এই ইকুয়েশন গুলোর মধ্যে দেখো প্রথম যেটা ছিল এই যেটা, প্রথম হচ্ছে এই ইকুয়েশনটা ছিল, আমি এটাকে একটু রিফর্ম করে দেখাই। হ্যাঁ এই ইকুয়েশনটাকে একটু রিফর্ম করে যদি দেখাই, তারপর ধরো যে এই দুইটাকে আমি ডান পাশে অথবা বাম পাশে রাখলাম, এটাকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এন এ জিরো প্লাস হচ্ছে এ ওয়ান সামেশন এক্স আই ইকুয়াল টু হচ্ছে সামেশন ওয়াই আই। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন ছিল। আচ্ছা সেকেন্ড ইকুয়েশনটা কি পাচ্ছিলাম? সেকেন্ড ইকুয়েশনের মধ্যে এইটাকে ধরো যে ডান পাশে নিয়ে গেলাম আর এই দুটাকে বাম পাশে রাখলাম, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এ জিরো সামেশন এক্স আই প্লাস এ ওয়ান সামেশন এক্স আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সামেশন এক্স আই সামেশন ওয়াই আই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। আমরা এইটা থেকে আমরা খুব সহজে বের করতে পারবো আর কি। দেখো এই দুইটা ইকুয়েশন থেকে আমি যদি বের করি, আমরা আগের ক্লাসে যেটা পড়ে আসছিলাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, মনে আছে? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন স্যার এরকম কি করে, এরকম দুটো ইকুয়েশন থেকে আমরা একটা ম্যাট্রিক্স বানাই। ঠিক আছে, আমাদের এখানে ভেরিয়েবল কোনটা বা কোন ভ্যালুগুলো বের করতে হবে, একটা হচ্ছে তোমার এ জিরো, একটা হচ্ছে তোমার এ ওয়ান। আমি এখানে দেখো যে একটা ম্যাট্রিক্স বানাতে পারি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট হচ্ছে এন, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে সামেশন এক্স আই, এখানে এলিমেন্ট হচ্ছে এক্স আই, এটা হচ্ছে এক্স আই স্কোয়ার। এরপরে ইকুয়েশনটা হচ্ছে এ জিরো, ম্যাট্রিক্সটা হচ্ছে এ জিরো এ ওয়ান। এই দুটা ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাবো সেটা দেখো এন এ জিরো প্লাস সামেশন এক্স আই এ ওয়ান, তারপর হচ্ছে এ জিরো সামেশন এক্স আই প্লাস এ ওয়ান সামেশন এক্স আই স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু কত পাবো? এদিকে হচ্ছে সামেশন ওয়াই আই সামেশন এক্স আই ওয়াই এক্স আই আই। ওয়াই আই। ঠিক আছে, জাস্ট এই ম্যাট্রিক্স গুলোকে আমি জাস্ট ইনপুট দিব, এই ম্যাট্রিক্সটা ইনপুট দিব, এই ম্যাট্রিক্সটা হচ্ছে ইনপুট দিব। তারপর ধরো যে এটা হচ্ছে এ, এটা এক্স, এটা হচ্ছে বি, তাহলে এক্স মানে হচ্ছে এ ইনভার্স বি, অথবা তুমি এভাবে সলভ করতে পারো অথবা যে কোনো ভাবে
যে ইকুয়েশন যেভাবে স্যার সলভ করে। আমরা ফর্মুলা ডিরাইভ না করে সেভাবে তো আমরা সলভ করতে পারি স্যার। হ্যাঁ, এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। ফর্মুলার মধ্যে আসলে এটাই করা হয়েছে আর কি, আর কিছু না। আচ্ছা একটু দেখাই, আমি যদি এই ডাটাগুলোকে হয়ে গেল, এই যে ডাটাগুলো আছে, ঠিক আছে, এই ডাটাগুলো যদি এখানে প্লট করি, ধরো যে এক্স এর ভ্যালুগুলো হচ্ছে আমাদের 10, 10 করে 80 পর্যন্ত গেছে, হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 10 থেকে 80 পর্যন্ত, আর ওয়াই এর ভ্যালুগুলো কত, 25, 25 70 380 আচ্ছা আমি লিখতেছি, তোমার বলার দরকার নেই। 122083045 ঠিক আছে, এরকম ভাবে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু। এখন আমার কাজ হচ্ছে কি, জাস্ট এইটাকে আমি জাস্ট ওই সিস্টেমের মধ্যে দেবো। তাহলে এই একটা ম্যাট্রিক্স বানাবো, ম্যাট্রিক্সের প্রথম উপাদান হচ্ছে n, নাম্বার অফ এক্স, প্রথম নাম্বার অফ ওয়াই, আর হচ্ছে সামেশন এক্স আই, আর এখানে হচ্ছে সামেশন এক্স আই স্কোয়ার। ঠিক আছে, একটু মনে রেখো। তাহলে এই ইকুয়ালটি দিলাম হচ্ছে, প্রথমে হচ্ছে এক্স এর কয়টা ডাটা আছে, তাহলে এটা হচ্ছে লেংথ অফ এক্স, সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে সামেশন এক্স, এটা বুঝে গেছে? এই দেখো সামেশন এক্স আই। আচ্ছা সেকেন্ড রোতে কি হবে, সেকেন্ড রোতে যাওয়ার জন্য হচ্ছে আমাদের এখানে একটা সেমিকোলন দেওয়া লাগে ম্যাটল্যাবের মধ্যে, সামেশন এক্স, আচ্ছা সামেশন এক্স স্কোয়ার দিতে হবে, ঠিক না? তাহলে এক্স স্কোয়ার বলতে কি হচ্ছে, প্রত্যেকটা এক্স এর x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার এরকম ভাবে দিতে হবে। তাহলে এগুলো কিভাবে দিতে হবে, এক্স স্কোয়ার এরকম, ঠিক আছে? স্যার এটা আমরা এক্স ডট এক্স দিতে পারতাম না, আপনি বলছেন এলিমেন্ট ওয়াইজ? এলিমেন্ট ওয়াইজ, এক্স স্কোয়ার দিলে কাজ করবে না। জি ঠিক স্যার, আছে? একটা এলিমেন্ট ওয়াইজ। তাহলে এ হচ্ছে ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স বানালাম, ঠিক আছে? সেকেন্ড বি ম্যাট্রিক্সটা হচ্ছে কত হবে, এই যে এইদিকে সামেশন ওয়াই আর সামেশন এক্স আই ওয়াই আই, তাহলে সামেশন ওয়াই সেকেন্ড রোতে গিয়ে সামেশন এক্স আই ওয়াই আই, তাহলে সেমিকোলন সামেশন এক্স আই ইন্টু ওয়াই, এক্স ওয়াই, এটা দিলে হবে না ডট দেওয়া লাগবে? করতে লাগবে স্যার। ডট দেওয়া লাগবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট সাপোজ ধরো যে এ ইনভার্স বি দেওয়া আর কি, ঠিক না? তাহলে ধরো যে আমি বললাম যে এক্স এ ইনভার্স বি এভাবে দেওয়া যায়, যে ইনভার্স অফ এ টাইমস বি এভাবেও দেওয়া যায়, অথবা সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এ ব্যাকওয়ার্ড স্ল্যাশ বি, ঠিক আছে? এটা দিলে আসলে যেটা বোঝায় মানে বি উপরে এ নিচে আর কি, এরকম বোঝায় আর কি। তাহলে যেটা পাচ্ছি, এই প্রথম যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের a0, সেকেন্ড যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের a1। আচ্ছা আমাদের রেজাল্ট কত ছিল, কি ব্যাপার, দেখো a0 হচ্ছে -234.28 আর a1 হচ্ছে 19.47, ঠিক আছে, যেটা আমরা এখানে পাচ্ছি। বুঝে গেল? আচ্ছা একটা জিনিস জানতে চাই, ম্যাথ হ্যাঁ। ল্যাবে যেটা আমাদের প্র্যাকটিক্যালে বলে, আমরা কি এই মেথডে শো করলে তো হবে স্যার? মানে হ্যাঁ প্র্যাকটিক্যাল। এভাবে করা লাগবে আর কি। আচ্ছা স্যার। আচ্ছা আর রিটেনে তো আমরা ওই আপনি যে ফর্মুলা হ্যাঁ ডেরাইভ হ্যাঁ, করেছেন সেটা দিয়ে রিটেনের করব। ফর্মুলা বলতে এই যে ফর্মুলা গুলো আছে না, যেমন এই যে এই সাম গুলো তোমাকে বের করতে হবে, এই সাম গুলো বের ম্যাট্রিক্স ওয়াইজ করতে হবে। করলে হবে না? ম্যাট্রিক্স ওয়াইজ করলেও হবে, ম্যাট্রিক্স ওয়াইজ করলেও আসলে তোমাকে সাম বের করতেই হবে। আচ্ছা স্যার। কারণ হচ্ছে আমরা তো যখন ম্যাট্রিক্সে লিখছি তখন তো আসলে কিন্তু জাস্ট লিখে দিছে আর ম্যাটল্যাব করে দিছে, কিন্তু তখন আমাদের এই কাজগুলো নিজে নিজে করতে হবে আর কি, ঠিক আছে? সূত্র ডিরাইভ করে দেখাতে হবে? ছোট ডিরেক্ট করলে হবে, কোনো সমস্যা নেই, একই জিনিস, দুটো একই জিনিস। না মানে পরীক্ষায় দেখাতে হবে কিনা ডিরাইভেশনটা? পরীক্ষায় ডিরাইভেশন দেখাইতে হবে না, যদি তোমার সূত্র মনে থাকে ডিরাইভেশন দেখানোর দরকার নেই, তুমি শুধু সূত্র ইউজ করলে হবে আর কি। তবে আমি সাধারণত যেটা করি, প্রথমে ডিরাইভেশন দিই, তারপর হচ্ছে ওই রিলেটেড ম্যাথ দিই আর কি, and যদি সবকিছু ঠিক থাকে এরকম হবে। আর যদি কেউ যদি ভালো মুখস্থ করতে পারো কোনো সমস্যা নেই। আচ্ছা আরেকটা দেখো, অনেক সময় যেটা লাগবে যে আমাদের যে ডাটাগুলো দেয়া আছে সেই ডাটাগুলো ধরো যে এরকম একটা এক্সপোনেনশিয়াল কার্ভ ফলো করার কথা, ঠিক আছে? যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা ধরো যে আগে থেকে আমরা জানি যে আমি এই যে এক্সপেরিমেন্টটা করতেছি সেই এক্সপেরিমেন্টের ডাটাগুলো হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল কার্ভ ফলো করার কথা। সাপোজ ধরো যে একটা জিনিস ছিল না তোমাদের ওই ইন্টারে পড়ে আসছিল যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের
রেডিও অ্যাক্টিভিটি আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে, মনে আছে? জি স্যার। স্যার তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে হ্যাঁ মাইনাস ল্যামডা টি একটা ইকুয়েশন ছিল স্যার। হ্যাঁ তেজস্ক্রিয় পদার্থ থেকে যে n0 e টু দি পাওয়ার মাইনাস সামথিং কি Lambda t। এরকম ছিল আর কি। ঠিক আছে, এখন ধরো যে তুমি কোনো একটা পদার্থের তেজস্ক্রিয়তা তুমি মাপছো আর কি, প্রতি টাইম পর পর মাপছো আর কি। এখন তুমি চাচ্ছ যে এটা একটা ইয়ারটা ফলো করতে আর কি, যে ইনিশিয়ালি এটার ভ্যালুটা কত ছিল এটা বের করার জন্য বা অন্য কোনো ভ্যালু বের করার জন্য। তখন আসলে কি করতে হবে, তোমার তো আগে থেকে জানা আছে এটা তো এক্সপোনেনশিয়াল কার্ভ ফলো করার কথা। তখন তুমি কি করবা, এরকম একটা এক্সপোনেনশিয়াল কার্ভ দিয়ে এটাকে ফিট করা, যে ডাটাগুলো তুমি পাচ্ছ সেগুলোকে ফিট করাবা আর কি। এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর যে ভ্যালুগুলো তোমার দেওয়া আছে সেটা দিয়ে এটাকে ফিট করাবা। আচ্ছা স্যার, এখানে B1 টা আমাদের যে টাইম কনস্ট্যান্ট দেয়া থাকে রেডন এর ওই জিনিসটা তাহলে এখান থেকে পাই আমরা, মানে যে কার্ভের যে অ্যানসারটা সেটা এক্সপেরিমেন্টে লাগবে। হ্যাঁ এটা এখন ধরো যে আমি তো লিনিয়ার কার্ভ ফিটিংটা পড়ছি, এক্সপোনেনশিয়াল কার্ভ ফিটিংটা পড়ি নাই, ঠিক না? এটাকে একটু মডিফাই করে লিনিয়ার কার্ভ বানানো যায়। দেখো তোমাকে ধরো যে তোমার ভ্যালু দেয়া আছে কি এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু কত সেটা দেয়া আছে। দেখো এক্স এর ভ্যালু কতর জন্য টাইমে, প্রত্যেকটা টাইমের জন্য রেডিও অ্যাক্টিভিটি কতটুকু আছে সেটা তুমি মেজার করছো। তোমার কাজ হচ্ছে আলফা 1 বা বিটা 1 এই দুটা ভ্যালু বের করা। তুমি যেটা করতে পারো যে এই ইকুয়েশনটাকে তুমি যদি লগারিদমিক ইকুয়েশন বা দুই দিকে যদি লগ নেও তখন যেটা পাবা এই যে একটা এরকম একটা ইকুয়েশন পাবা, যে লন ওয়াই সমান হচ্ছে লন নেও অথবা লগ নাও যেটা কোনো সমস্যা নেই, লন ওয়াই সমান হচ্ছে লন আলফা 1 প্লাস হচ্ছে বেটা এক্স। তুমি বললো যে এইটা হচ্ছে এই টোটালটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে? এই টোটালটা হচ্ছে আমাদের a0, এটা হচ্ছে বিটা 1টা হচ্ছে আমাদের a1, এই টোটালটা হচ্ছে আমাদের yi। বুঝতে পারছি? একটু কমপ্লেক্স হয়ে গেছে। আরে কমপ্লেক্স না, দেখো আমরা কি করছি, আমরা যে লাইনটা ফিট করছি সেই লাইনটা দেখতে হচ্ছে y ইকুয়াল হচ্ছে a0 প্লাস হচ্ছে a1x, এরকম না? x এর ভ্যালুগুলোর জন্য y এর ভ্যালুগুলো আমি দেয়া আছে, আমি যেটা করব সেটা হচ্ছে a0 এবং a1 এর ভ্যালুটা কত সেটা বের করব। এন্ড তোমার ধরো যে ডাটাগুলো দেয়া আছে সেই ডাটাগুলো হচ্ছে এরকম একটা কার্ভ ফলো করে, y ইকুয়াল হচ্ছে আলফা 1 e টু দি পাওয়ার বেটা 1 বা আলফা 1 দরকার নেই, e টু দি পাওয়ার বেটা x, এরকম একটা কার্ভ ফলো করে। এন্ড এইটাকে এরকম ভাবে বানাইছে কিভাবে, ধরো যে দুই দিকে যদি লন নেই তাহলে লন y সমান হচ্ছে লন আলফা প্লাস হচ্ছে বেটা x, ঠিক আছে? এখন আমি বলতেছি কি এইটা হচ্ছে আমাদের y প্রাইম, এটা হচ্ছে আমাদের a0 প্লাস হচ্ছে a1 x। এখন যেটা করব যে এই x পয়েন্টে y এর ভ্যালুটা জানা ছিল না, যে প্রত্যেকটা x এর জন্য আমাদের y এর ভ্যালুগুলো জানা ছিল, আমি যেটা করব জাস্ট লন y এর ভ্যালুটা নিব আর কি, এখানে ইউজ করব। কার্ভ ফিটিংটা করাবো হচ্ছে x এবং লন y এর ভ্যালুগুলো দিয়ে এই কার্ভ ফিটিংটা করাবো। কার্ভ ফিটিংটা করে জাস্ট a0 এর ভ্যালুটা বের করব, a1 এর ভ্যালুটা বের করব। a1 এর ভ্যালুটা ডিরেক্টলি হচ্ছে বিটার ভ্যালু সমান হবে, আর a0 এর ভ্যালুটা হচ্ছে তোমার লন আলফা সমান হবে আর কি। কারণ ওইটা থেকে আমি আলফার ভ্যালুটা বের করে ফেলবো আর বিটার স্যার ভ্যালুটা পেয়ে গেলাম। ওয়াই কে সরাসরি এলএন ওয়াই দিয়ে করলে এটা সমস্যা না? না সমস্যা না তো, তোমার মানে তো আমি আসলে বলতে জানা নেই। চাচ্ছি- শোনো তোমার তো আসলে ধরো যে এই যে ভ্যালুগুলো দেয়া আছে না, এই ভ্যালুগুলো তো দেয়া আছে, তুমি যদি এই দুইটা ডাটা নিয়ে তুমি যদি কাজ করো তাহলে হচ্ছে সেটা এক্সপোনেনশিয়াল কার্ভটাকে ফিট করবে। আর তুমি যদি এইটা আর এটা নিয়ে কাজ করো তখন হচ্ছে আসলে সে একটা লিনিয়ার কার্ভকে ফিট করবে। স্যার এটা মানে স্যার যে সমস্যা হবে না স্যার, ডেরিভেশনটা কি একই রকম হবে? একই রকম ডিরাইভেশন তো তুমি এটার জন্য তো আমরা ডিরাইভেশন করি না, আমরা ডিরাইভেশন করেছি হচ্ছে লিনিয়ার কার্ভের জন্য, ঠিক আছে? এই আর কি, আমি তো তো ভাবছিলাম তাহলে যে স্যার ইকুয়েশন গুলো তো স্যার যেখানে যেখানে y ছিল ওখানে ওখানে ln y বসায় দিব, ln y আর বসাবে। হ্যাঁ আর a0 জায়গাতে ln আলফা। ln y এর বসানোর দরকার নাই, তুমি ধরো যে তুমি বললা কি ওটা হচ্ছে ln y না, এটা হচ্ছে y প্রাইম। তুমি এই যে x এর ডাটা দেয়া থাকবে না, x এর ডাটা দেয়া থাকবে, y এর ডাটা দেয়া থাকবে, তুমি আগেই প্রথমে হচ্ছে লন y এর ডাটাগুলোকে বের করে ফেললা, তুমি এটাই বলতেছো হচ্ছে আমাদের y প্রাইম, আর এইটা নিয়ে তোমার কাজ করারই দরকার নেই। বুঝতে পারছি? এই যে x এর ভ্যালুর জন্য y i এর ভ্যালু, এই ভ্যালুগুলো নিয়ে তুমি কাজ করবা, কাজ করে তুমি হচ্ছে এই a0 এবং a1 যেটা পাচ্ছো সেটা হচ্ছে আসলে আলফা, লন আলফা আর হচ্ছে বিটা। জি স্যার। বুঝে গেছে? আচ্ছা
এখানে তো এই যে একটা এক্সাম্পল দিছে, তারপর ধরো যে এই যে xi এবং y এর ভ্যালুর জন্য। হ্যাঁ বলো। এতটুকু রাখা যাবে স্যার 12টা একটা ক্লাস আছে স্যার ক্লাস আছে স্যার। ক্লাস তো আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আরেকটা বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের পলিনোমিয়াল কার্ভ ফিট করা। ইনশাআল্লাহ স্যার আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা স্যার একটা জিনিস আমরা জিজ্ঞেস করবো, মানে আমরা যে আপনি এই কিছুদিন আগে সাবস্টিটিউশন যে কি মেথড অফ সাবস্টিটিউশন, ওখানে আমরা কি বলবো, শুধু ইটারেশন মেথড মানে জ্যাকবি মেথড আর মেথডটা, অন্যগুলোকে বাদ দিয়ে দিব, মানে একটা নিউটন রাফসন বাকি ছিল না আমাদের? নিউটন রাফসন, হ্যাঁ স্যার একটা এখানে লেখা ছিল সিলেবাস, আপনি ও আচ্ছা আপনি আচ্ছা দেখছেন? হ্যাঁ ওইটা হ্যাঁ, ওইটা তো বাকি আছে। Sorry, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বাকি আছে না? জি স্যার। তোমার তো বুঝাতে বেশি সময় লাগে, আসলে অন্য টিচারদের মতো বুঝবো করে বোঝানো দরকার ছিল। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। Alright.